স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। কুয়েটের সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাডার পলিটিক্স করলে পরিণতি হবে ছাত্রলীগের মতোই। অন্যদিকে ছাত্রদলের দাবি সংঘর্ষে জড়িত তৃতীয় পক্ষ। এছাড়া গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করার আহ্বানও জানান তারা। মঙ্গলবার দুপুরে কুয়েট ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় দুটি সংগঠন। রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে ফিরে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সংগঠনটির নেতারা বলেন, ছাত্রলীগের মতো যারা ফ্যাসিবাদী আচরণ করবে দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না। আমাদের নারকীয় ছাত্রলীগ স্টাইলে যে ধরনের নির্যাতন হয়েছে, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই। আপনারা যদি মনে করে থাকেন কুয়েটে আপনারা আপনাদের পাওয়ার পলিটিক্সের আপনারা এখানে মহড়া দিয়েছেন, টেকনাফ থেকে তেতুলিয়া এই ৫৬,০০০ বর্গ মাইলে আর পাওয়ার পলিটিক্সের কোন ঠিকানা হবে না। এদিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলও। ছাত্রদল কলম ও সাধারণ মানুষের রাজনীতি করে এমন দাবি করে সংগঠনটির নেতারা বলেন, দেশের মাটিতে ফ্যাসিবাদের ঠাঁই হবে না, কোনো ফাঁদেও পা দেবে না ছাত্রদল। সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন, তারপর দেখুন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু। ওই রাতের অন্ধকারে ওই ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসৎ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এছাড়া কুয়েটের ঘটনায় বুয়েট, ঢুয়েট, জাহাঙ্গীরনগর ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ মিছিল হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষের জেরে ভিসির পদত্যাগ ও ছাত্র রাজনীতি বন্ধ সহ ৫ দফা দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, জানাবেন ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গতকাল ঘটে যাওয়া সংঘর্ষের পর এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, আর ভিসির পদত্যাগ সহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছে এর আগে কোনো কর্মসূচি আছে কিনা, আর সংঘর্ষের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা, আর যারা আহত হয়েছে তাদের অবস্থা কি, সব মিলে জানাবেন। গতকাল যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ছাত্রদল ও বহিরাগত যে সংঘর্ষ ঘটনাগুলি, সেই সংঘর্ষ ঘটনায় একেবারে বলা যায় যে ক্যাম্পাসে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে গতকাল যে সাধারণ শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু ৫ দফা দাবিতে যে প্রশাসনের কাছে যে দাবি উপস্থাপন করে একটা আলটিমেটাম দিয়েছিলেন যে আজ বেলা ১টা পর্যন্ত এই ৫ দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম বেঁধে দেন। সেই সঙ্গে তারা দাবি করেন যে সকাল ১০টার থেকে তারা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যে প্রশাসন যে ভবন, সেই ভবনের সামনে তারা অবস্থান নেবে। এবং এখানটা ৫ দফা দাবির মধ্যেই রয়েছে যে বিশেষ করে যে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী যারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার রাজনীতি সম্পৃক্ত থাকতে পারবেন না, এবং তারা যদি রাজনীতি করেন বা প্রভাব বিস্তার করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এই ব্যবস্থা নিয়ে ঘোষণা করতে হবে। এছাড়া রয়েছে যে বিশেষ করে এই ঘটনায় যারা আহত হয়েছে সেই ঘটনায় মামলা দায়ের, এবং এই মামলায় যারা অভিযুক্ত হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা, বিশেষ করে নিরাপত্তার যে বলয়টা তৈরি করার জন্য, বহিরাগতর হামলা প্রতিহত করার জন্য এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সামরিক এবং পুলিশ সদস্যের নিরাপত্তা বলয় তৈরির দাবি রয়েছেন। এবং সেই সঙ্গে রয়েছেন যে যারা এই হামলায় আহত হয়েছেন তাদের প্রশাসনের পক্ষ থেকে যে চিকিৎসা ব্যয় বহন করতে হবে। এবং আরেকটা দাবি রয়েছে, সেটা হচ্ছে কি যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এনে তাদেরকে শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রশাসনের ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক যে পরিচালক রয়েছেন তাদেরকে যে তাদের এই পদ থেকে তাদের সরে যেতে হবে। এই যে ৫ দফা দাবির জন্য মধ্য দিয়ে যে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আলো শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু এই আলটিমেটাম বেঁধে দিয়েছেন, এবং আজ বেলা ১টা পর্যন্ত এই সময় বেঁধে দিয়ে, যার কারণে যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনার মধ্যে সিদ্ধান্ত আসবে, এমনটাই প্রত্যাশা ক্যাম্পাসে দায়িত্ব থাকা বা এই শিক্ষার্থীদের। এটাই ছিল
সর্বশেষ অবস্থার সাথে। ধন্যবাদ আমিরুল। আলটিমেটাম তো একটা পর্যন্ত, নিশ্চয়ই এর মাঝে আপনার সাথে আবারও যুক্ত হব বিস্তারিত জানতে। দেশের 5 জেলায় আজ সমাবেশ করবে বিএনপি। নোয়াখালী, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, জামালপুর ও পটুয়াখালীর সমাবেশে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ নানা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ আজকের সমাবেশ। নোয়াখালীর সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। কুষ্টিয়ায় থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। 1.5 মাস চলে গেছে, এখনও সব শিক্ষার্থী পায়নি বিনামূল্যের সব পাঠ্য বই। এখনও বাকি 9.25 কোটি বই ছাপানোর কাজ, আর মাঠ পর্যায়ে বিতরণ বাকি 13 কোটির বেশি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির দাবি, দেরিতে বই ছাপার কাজ শুরু, বাধাই, শ্রমিক সংকট এবং ছাপাখানার অসহযোগিতায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আগের দরপত্র বাতিল করে পুনরায় টেন্ডার দিয়ে শুরু হয় বিনামূল্যের বই ছাপার প্রক্রিয়া। এরই মধ্যে বিতর্কিত নতুন কারিকুলাম বাতিল করে বহু পাঠ্যপুস্তকে হয় ব্যাপক পরিমার্জন। এসব প্রক্রিয়া শেষ করে বই ছাপানোর চূড়ান্ত কার্যক্রম শুরু হতে দেরি হলেও জানুয়ারিতেই নতুন বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টার কথা বলে আসছিল এনসিটিবি, কিন্তু সেই চেষ্টায় সফল হতে পারেনি সংস্থাটি। পরিসংখ্যানে দেখা গেছে এবার সব মিলিয়ে 40 কোটি 15 লাখ বই ছাপানোর কথা, যার মধ্যে এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি 24 লাখ বই, আর মোট বিতরণ বাকি 13 কোটি 82 লাখের বেশি। প্রাথমিক ও প্রাক প্রাথমিকের 9 কোটি 19 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 8 কোটি 87 লাখের বেশি বই, বিতরণ হয়েছে প্রায় 8.5 কোটি। এখনও 32 লাখ 19 হাজার বই ছাপানো বাকি, আর বিতরণ বাকি প্রায় 73 লাখ বই। মাধ্যমিকের মোট 30 কোটি 96 লাখ বইয়ের মধ্যে ছাপানো হয়েছে 22 কোটির কিছু বেশি বই, আর বিতরণ হয়েছে 18 কোটির কাছাকাছি। এখনও ছাপানো বাকি প্রায় 9 কোটি বই এবং বিতরণ বাকি প্রায় 13 কোটি 10 লাখ বই। এনসিটিবি বলছে, বই ছাপানো ও বিতরণে দেরি হবার পেছনে অনেক ছাপাখানা মালিকের অসহযোগিতা সহ নানা কারণ দায়ী। প্রিন্টারদের একটা চক্র কাজ করেছে, ইতিমধ্যেই তারা ধরাও পড়েছে যে মার্চের 25 তারিখে সকল বই দেওয়া সম্ভব হবে না। 3টি বই, বাংলা, ইংরেজি, গণিত, এটিও তারা জানুয়ারি মাসের পুরোটাই লাগবে, কিন্তু প্রকৃতপক্ষে জানুয়ারি মাসের মধ্যে আমরা 60% বই দেওয়া হয়ে গেছে। বলা হয়েছে যত দ্রুত সম্ভব এটা দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা সবাই সহযোগিতা করছে, কাজটা যেন দ্রুত বের হয়ে যায়। বাকি থাকা বই অগ্রাধিকার ভিত্তিতে ছাপিয়ে বেশি গুরুত্বপূর্ণ বই এ মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কথা বলছে এনসিটিবি। প্রয়োজনীয় বইগুলি ছাপা হয়ে যাবে ফেব্রুয়ারির মধ্যে। বড়জোর 5 কোটি বই এখন প্রয়োজনীয় বই, এইটা আমাদের ছাপতে হবে এই ফেব্রুয়ারির মধ্যে এবং ছেপে শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। এটা অসম্ভব কিছুই নয়, প্রিন্টাররা চাইলেই এই বইগুলো ছাপিয়ে ফেলতে পারে। প্রায় 4 কোটি বই এখনও বাধাই হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী সব বই হাতে পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে কমপক্ষে মার্চের মাঝামাঝি পর্যন্ত। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়ী ও টেকসই অবসান চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠকে এই কথায় জোর দিয়ে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই বৈঠককে ইউক্রেন যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে অভিহিত করেছেন তিনি। এদিকে এই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় শেষ হয়েছে বৈঠকটি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ খুঁজতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠকের পরপরই সংবাদ মাধ্যমে কথা বলেন তারা। এ বৈঠকে যুদ্ধ অবসানের দীর্ঘ ও কঠিন পথে যাত্রার প্রথম ধাপ বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধ বন্ধে ন্যায্য, স্থায়ী এবং টেকসই চুক্তির আহ্বান জানিয়ে অভিন্ন ভিত্তি খুঁজে পেতে সব পক্ষকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কো রুবিও। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এদিকে রিয়াদের বৈঠকে আমন্ত্রিত ছিল না ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই বৈঠকের তীব্র সমালোচনা করেছেন। এ সময় তিনি আঙ্কারায় বৈঠক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে।
ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে, যা গ্রহণযোগ্য নয়। তবে এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে কোনো কাকতালীয় ঘটনা চাই না। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ নিয়ে তৃতীয়বারের মতো তুরস্ক সফরে গেলেন জেলেনস্কি। এদিকে এই যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কথা বলার পথ তৈরি হচ্ছে বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। পনির খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। পনির শুধু একটা আমিষ জাতীয় খাবারই নয়, এর রয়েছে প্রচুর পুষ্টিগুণ। যদি পনির হয় বিপজ্জনক, তাহলে খেতে হবে একটু ভেবেচিন্তে। 2009 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ইতালির সার্দিনিয়া দ্বীপের বিশেষ পনির কাসু মার্জুকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির ঘোষণা করেছে। ইতালির সার্দিনিয়া দ্বীপের খাঁজকাটা পাহাড়ি অঞ্চলে মেষ পালকরা তৈরি করেন কাসু মার্জু নামের এক ধরনের পচা পনির, যা পোকামাকড় দিয়ে ভর্তি থাকে। 2009 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশেষ পনিরকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পনির হিসেবে ঘোষণা করা হয়। এই পনিরের ওপর এক ধরনের মাছি ডিম পাড়ে। সেখান থেকে বের হয়ে আসা মাছির লার্ভা পনিরের ভেতর গর্ত করে প্রোটিন হজম করে এবং সেটিকে নরম ও ক্রিমের মতো উপাদানে পরিণত করে। কাসু মার্জুর স্বাদ বেশ ঝাঁঝালো। কিছু মানুষের দাবি এটি একটি উত্তেজক খাবার। অনেকেই বলেন এটি মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ মাছি থেকে মাইয়াসিস নামক রোগ হতে পারে। তবে এখন পর্যন্ত কাসু মার্জুর সাথে এর কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এই পনিরটি বাণিজ্যিকভাবে বিক্রি নিষিদ্ধ। তবে সার্দিনিয়ার লোকেরা শত বছর ধরে এটি খেয়ে আসছে। পর্যটকরা সার্দিনিয়াতে ঘুরতে আসলে সাধারণত পনির খেতে পছন্দ করেন, তবে অনেক সাহসী পর্যটক কাসু মার্জুর স্বাদও নেন। ইতালির আরও কয়েকটি অঞ্চলে পনিরের নিজস্ব রূপ রয়েছে। অঞ্চল ভিত্তিক পনিরগুলোকে বিশেষ কিছু আকৃতিতে দেখা যায়। সার্দিনিয়ার প্রতিটি উপ অঞ্চল পনির তৈরিতে নিজস্ব পদ্ধতি অনুসরণ করে এবং ভিন্ন ধরনের দুধ ব্যবহার করে। কাসু মার্জু সাধারণত জুন মাসের শেষে তৈরি হয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন নতুন খাদ্য ধারণার আওতায় মাছের লার্ভা খাওয়ার বিষয়টি নিয়ে পুনরায় গবেষণা শুরু করেছে, কারণ পোকামাকড় খাওয়ার প্রচলন বিশ্বের অনেক দেশেই আছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।